বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 5ই ফেব্রুয়ারি 2026। আমাদের জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার বা বিজিএস ব্যাচের আমাদের যে ব্যাচ সেই ব্যাচের আজকে শিশু আইনের তৃতীয় ক্লাস এবং সর্বমোট ষষ্ঠ ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব শিশু আইনের 35 ধারা থেকে নির্দিষ্ট বিরতিতে পর্যালোচনা ও মুক্তি প্রদান। গতদিন আমরা কি পড়ছিলাম একটু রিভিউ করি। দেখেন, গতদিন আমরা সর্বশেষ পড়ছিলাম 34 ধারা। 34 ধারা বলছে যে শিশু আদালত একজন ব্যক্তিকে কি আটক আদেশ দিতে পারে। আটক আদেশ মানে হলো যে তারে অ্যাকচুয়ালি কতদিনের কারাদণ্ড দিতে পারে। কারাদণ্ড তো দেয় না, মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে সর্বোচ্চ তারে 10 বছর আটক আদেশ দিতে পারে। আর যদি সে তুচ্ছ কোনো অপরাধ করে, লঘু কোনো অপরাধ করে, তাহলে তারে মওকুফ করে দিতে পারে। তো এই বিধানটা মোটামুটি 34 ধারায় বিস্তারিত আলোচনা করেছে। আমরা 35 ধারা যদি একটু দেখি, যে নির্দিষ্ট বিরতিতে পর্যালোচনা ও মুক্তি প্রদান। শিশু আদালতের প্রত্যেক আদেশে ইহার নির্দিষ্ট বিরতিতে পর্যালোচনা করিবার বিধান অন্তর্ভুক্ত থাকিবে, যাহার মাধ্যমে শিশু আদালত ইহার প্রদত্ত আদেশ পুনর্বিবেচনা করতে পারবেন। আন্ডারলাইন করেন, পুনর্বিবেচনা করতে পারবেন। মানে উনি ওনার নিজের আদেশ কি করতেছে, পুনর্বিবেচনা করতে পারবেন। মানে হচ্ছে আপনার রিভিউ, পুনর্বিবেচনা করতে পারবেন এবং শিশুকে শর্ত সাপেক্ষে বা বিনা শর্তে মুক্তি প্রদান করিতে পারিবেন। সরকার যে কোনো সময় ধারা 34-এর উপধারা 2 এর বিধান অনুসারে প্রাপ্ত সুপারিশ বিবেচনা করিয়া আটকাদেশপ্রাপ্ত শিশুকে শিশু উন্নয়ন কেন্দ্র বা প্রত্যয়িত প্রতিষ্ঠান হইতে বিনা শর্তে বা তৎকর্তৃক নির্ধারিত শর্ত সাপেক্ষে মুক্তি প্রদানের জন্য আদেশ প্রদান করিতে পারবে, অথবা সংশ্লিষ্ট বিষয়ে সুপারিশ প্রদানের জন্য বিষয়টি জাতীয় শিশু কল্যাণ বোর্ডের নিকট প্রেরণ করিতে পারবে। এটা নট ইম্পর্টেন্ট, যেটা মনে রাখবেন সেটা হচ্ছে যে শিশু আদালত ওনার নিজের আদেশ পুনর্বিবেচনা করতে পারে। এই এতটুকু ইম্পর্টেন্ট। চলে আসি আমরা আদেশ প্রদানের ক্ষেত্রে পরিভাষা ব্যবহার। তিনি যখন আদেশ দিবেন, তো ওই ক্ষেত্রে আসলে রায়ে কি 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 উল্লেখ করা উচিত আর কি উল্লেখ করা উচিত না। আম, যদি দেখেন, দণ্ডবিধিতে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, শিশু আদালত কর্তৃক আদেশ প্রদানের ক্ষেত্রে এ আইনে যেরূপ পরিভাষা ব্যবহার করা হয়েছে সেইরূপ পরিভাষা ব্যতীত কোন শিশু সম্পর্কে দণ্ডবিধিতে ব্যবহৃত আন্ডারলাইন কেন অপরাধী, দণ্ডিত বা দণ্ডাদেশ শব্দ সমূহ ব্যবহার করা যাইবে না। তাহলে এই জায়গায় একটা শিশু আদালত মানেই তারে বিচার হচ্ছে বটে, বাট একটা অপরাধীর বিচার যেভাবে হয়, ওই যে আমরা এর আগে পড়ছি যে লাল সালু থাকবে না, আইনজীবীরা পুলিশটা তাদের তাদের যে ইউনিফর্ম সেটা পরিধান করবে না। আবার এখানে বলতেছে, আবার শিশু আইনে কিন্তু বলছে অপরাধের সংস্পর্শে আসা শিশু মানে হলো যে ভিকটিম, আর সংঘাতে জড়িত শিশু যে হচ্ছে অপরাধী। তো এই রায়ে কখনো অপরাধী, দণ্ডিত, দণ্ডাদেশ এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। উপধারা 1-এর উদ্দেশ্য পূরণকল্পে শিশুদের ক্ষেত্রে অপরাধী, দণ্ডিত বা দণ্ডাদেশ শব্দসমূহের পরিবর্তে শিশু আদালত যথাক্রমে দোষী সাব্যস্ত ব্যক্তি, আন্ডারলাইন করেন, দোষী সাব্যস্ত ব্যক্তি বা দোষী সাব্যস্তকরণ বা দোষী সাব্যস্তকরণ আদেশ বা উক্ত আদালতের বিবেচনায় উক্ত শব্দসমূহ পরিপূরক অন্য কোন শব্দ ব্যবহার করবে। বুঝছেন? তাহলে দণ্ডিত, অপরাধী, দণ্ডাদেশ এগুলো ব্যবহার করবে না, করবে কি দোষী সাব্যস্ত ব্যক্তি, দোষী সাব্যস্তকরণ বা দোষী সাব্যস্তকরণ আদেশ। আমাদের তানভীর আলম খানের মতো ব্যবহার হবে যাতে কেউ কষ্ট না পায়। দেখেন, আচ্ছা, আমরা চলে এসেছি বিরোধ মীমাংসা। এটা গুরুত্বপূর্ণ। শিশু আদালতের বিবেচনায় কোন শিশু আন্ডারলাইন করেন লঘু প্রকৃতির অপরাধ সংগঠন করলে, লঘু প্রকৃতির বলবেন, উক্ত আদালত বিষয়টি নিষ্পত্তির জন্য অপরাধের শিকার বা অপরাধের সংগঠনের মাধ্যমে আন্ডারলাইন করেন বিরোধ মীমাংসার উদ্যোগ গ্রহণের জন্য প্রবেশন কর্মকর্তাকে নির্দেশ প্রদান করিতে পারিবে। উক্ত ক্ষেত্রে ধারা 49-এর বিধান প্রয়োজনীয় অভিযোজন সহ প্রযোজ্য হবে। বিরোধ মীমাংসা বুঝেন, মানে এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে শিশু আইন 2013-তে বিরোধ মীমাংসা বা এডিআর সংক্রান্ত বিধান, আপোষ মীমাংসার বিধান আছে কত ধারায়? 37 ধারায়। প্রবেশন কর্মকর্তা শিশু আদালত কর্তৃক নির্ধারিত শর্ত ও পদ্ধতিতে সমাজের উপযুক্ত ব্যক্তিদের অংশগ্রহণের মাধ্যমে অপরাধের শিকার ও অপরাধ সংগঠনকারীর মধ্যে বিরোধ মীমাংসার নিমিত্ত কার্যাবলী নির্ধারণ করিবেন এবং তদনুসারে বিরোধ মীমাংসা করিবেন এবং উহা যথাশীঘ্র সম্ভব শিশু আদালতকে অবহিত করিবেন। আচ্ছা, 3 নাম্বারটা যদি পড়ি, যে শিশু আদালত উপধারা 2 অনুসারে কোন তথ্য প্রাপ্তির পর বিষয়টির উপর প্রয়োজনীয় আদেশ প্রদান করিবে এবং উহার উপর করণীয় যদি থাকে সম্পর্কে নির্দেশনা জারি করিয়া
অধিদপ্তরকে অবহিত করিবে। উপধারা 3 পড়েন, এর অধীন নির্দেশনা জারি করা হইলে অধিদপ্তর উক্ত নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করত উহার অগ্রগতি প্রতিবেদন আদালতকে অবহিত করবে। সো এটা অ্যাকচুয়ালি রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। লিখিততে আসে যে শিশু আদালত কর্তৃক বৃহৎ মীমাংসার বিধানাবলী আলোচনা করুন, তখন আপনার 37 ধারা আলোচনা করতে হবে। আর বিরোধ মীমাংসা আছে কততে? 37। 38 ইম্পর্টেন্ট, ক্ষতিপূরণ প্রদান। ক্ষতিপূরণ প্রদান আমরা মোটামুটি বার কাউন্সিলে যারা পড়াশোনা করছি তারা জানি যে ক্ষতিপূরণের ইংরেজি হচ্ছে কম্পেনসেশন, আর জরিমানার ইংরেজি হচ্ছে ফাইন। ফাইন পাই সর্বদা রাষ্ট্র, আর কম্পেনসেশন পাই কে? ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তাইলে অপরাধের শিকার শিশুর বিরুদ্ধে আইনের সহিত সংঘাতে জড়িত কোন শিশু দোষী সাব্যস্ত হইলে উক্ত শিশু বা তাহার মাতা পিতা এবং তাহাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমতে বর্ধিত পরিবারের সদস্য, প্রবেশন কর্মকর্তা, আইনজীবী বা পাবলিক প্রসিকিউটরের অনুরোধ ক্রমে অথবা শিশু আদালত আন্ডারলাইন করেন স্বেচ্ছা প্রণোদিত হইয়া শিশুকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য আন্ডারলাইন করেন উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য দোষী সাব্যস্তকৃত শিশুর পিতামাতা, মানে যে অপরাধী শিশু তার পিতামাতা, তাহাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক, কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমতে বর্ধিত পরিবারের সদস্যদের প্রতি আদেশ প্রদান করিতে পারিবে। এক কথা হলো যে ক্ষতিপূরণ আছে কত ধারায়? 38 ধারায়। দেখেন, মনে রাখা খুব বেশি কঠিন না। আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 3টা ধারায় ক্ষতিপূরণ করছিলাম, 19, 38, 41। মনে আছে কিনা? আরিফ সাহেবের জীবন কাহিনী 19, 38 আর 41। তো শিশু আইনেও ক্ষতিপূরণ আছে কততে? 38। আচ্ছা, এরপরে দেখেন উপধারা 1-এর অধীন ক্ষতিপূরণ প্রদানের জন্য কোন আদেশ প্রদান করিলে শিশু আদালত উক্ত আদেশ তৎকর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে, আন্ডারলাইন করেন নির্ধারিত সময়ের মধ্যে, এটা বলতেন এককালীন বা কিস্তিতে, এটা আন্ডারলাইন করেন এককালীন বা কিস্তিতে ক্ষতিপূরণের অর্থ আদালতের মাধ্যমে পরিশোধের জন্য এবং শিশুর কল্যাণে ও আর ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান। তাহলে এই টাকাটা কতদিনের ক্ষতিপূরণ, কতদিনের মধ্যে দিতে বলবে? নির্ধারিত সময়ের মধ্যে, কোন নির্দিষ্ট সময় বলে নাই। আর এককালীন অথবা কিস্তিতে। বলেন তো ফৌজদারি কার্যবিধিতে অর্থদণ্ড কিস্তিতে পরিশোধের সুযোগ আছে কত ধারায়? 388 ধারায়। সর্বোচ্চ কত কিস্তি? 3 কিস্তি। আচ্ছা, আমরা চলে আসি মাতা পিতার উপর ক্ষতিপূরণ প্রদানের আদেশ। তাহলে এই জায়গায় আমরা যেটা মনে রাখবো, বিরোধ মীমাংসা 37, ক্ষতিপূরণ কত? 38। 39 ধারা দেখেন, অপরাধের শিকার শিশুর বিরুদ্ধে কোন শিশু দোষী সাব্যস্ত হইলে ক্ষতিগ্রস্ত শিশুর প্রতি শিশু আদালত কর্তৃক আর্থিক ক্ষতিপূরণের জন্য আদেশ প্রদান করা হইলে শিশু আদালত দোষী সাব্যস্ত শিশুর পিতামাতা বা এবং তাহাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক, কর্তৃপক্ষ, আইনানুগ বা বৈধ অভিভাবক, ক্ষেত্রমধ্যে বর্ধিত পরিবারের সদস্যকে উক্ত ক্ষতিপূরণের অর্থ আদালতের মাধ্যমে পরিশোধের জন্য সুনির্দিষ্ট উল্লেখ করিবে। এটা তো আগেই জানলাম। যদি ক্ষেত্রমত শিশুটির, দেখেন, যদি শিশুটির পিতামাতা, তত্ত্বাবধানকারী অভিভাবক, কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক বা বর্ধিত পরিবারের সদস্যদের খুঁজিয়া পাওয়া যায়, পিতামাতা, তত্ত্বাবধানকারী অভিভাবক, কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক বা বর্ধিত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ অর্থ পরিশোধে আর্থিকভাবে কি হন? সচ্ছল। অবশ্যই খুঁজে পেতে হবে এবং আর্থিকভাবে তাদের কি থাকতে হবে? সচ্ছল হতে হবে। মাতা পিতা, তত্ত্বাবধানকারী অভিভাবক, কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক বা বর্ধিত পরিবারের সদস্য শিশুর প্রতি যথাযথ যত্ন পরিচর্যার অবহেলা করিয়া তাহাকে অপরাধ সংগঠনে প্রভাবিত করিয়া থাকেন। দেখবে যে তাদের কারণে এই শিশু অপরাধ করছে কিনা, যে তারা অবহেলা করছিল এই কারণে বিগড়ে গেছে, এই কারণে এর মানসিক বিকাশ ঠিকভাবে হয় নাই, আর এখন এসে অপরাধে এসে আহ অপরাধ সংগঠন করছে বা অপরাধের সাথে জড়াই গেছে, তাহলে সেই ক্ষেত্রেই নির্দেশ দিতে পারে। এই ধারার অধীন আদেশ প্রদানের নিমিত্তে প্রযোজ্য ক্ষেত্রে প্রবেশন কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য আদালত নির্দেশ প্রদান করিতে পারিবে। শিশুর পিতামাতা, আইনানুগ বা বৈধ অভিভাবক, শিশুর তত্ত্বাবধানকারী অভিভাবক, কর্তৃপক্ষ বা বর্ধিত পরিবারের সদস্য কর্তৃক ক্ষতিপূরণ প্রদানে অপারগতার কারণে, আন্ডারলাইন করেন, এটা বিবিআই, ক্ষতিপূরণ অর্থ প্রদানে অপারগতার কারণে শিশুকে কারাদণ্ড প্রদান করা যাইবে না। যদি অভিভাবক বলে যে আমরা ক্ষতিপূরণ দিতে পারবো না, তাহলে এই জন্য কি শিশুরে কারাদণ্ড দেওয়া যাবে কিনা?
তাহলে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে যে শিশু আদালত যদি কাউকে জরিমানা প্রদানের জন্য মানে ক্ষতিপূরণের কথা বলে, ক্ষতিপূরণ প্রদানে কতদিনের কারাদণ্ড হতে পারে? প্রতিদিন মানে যদি অনাদায় কতদিনের এই জায়গায় কারাদণ্ড দিতে পারবে না। বুঝছেন? বিচারের ফলাফল ও মুক্তি সম্পর্কে তথ্য। বিচার প্রক্রিয়া সমাপ্ত হইবার 7 কার্য দিবসের মধ্যে শিশু আদালত বিচারের ফলাফল সম্পর্কে, এটা বলতেন 7 কার্য দিবস, শিশু আদালত বিচারের ফলাফল সম্পর্কে শিশু, শিশুর পিতামাতা এবং তাহাদের উভয়ের বর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক, ক্ষেত্রমত বর্ধিত পরিবারের সদস্য, শিশুর আইনজীবী ও প্রবেশন কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করবে। একটা বিষয় খেয়াল করবেন, আপনি দেওয়ানি বলেন, ফৌজদারি বলেন, বিশেষ আইন বলেন, ম্যাক্সিমাম জায়গায় রায়ের ক্ষেত্রে যে সময়ের কথা বলছে 7 দিন, বুঝছেন? বলছে যে তৎক্ষণাৎ অথবা 7 কার্য দিবসের মধ্যে। সো এখানে তৎক্ষণাতের কথা বলে নাই, মানে 7 কার্য মানে তৎক্ষণাৎ তো বোঝায় 7 কার্য দিবসের মধ্যে মানে কি যে কোনো সময়। কি কোন শিশু মুক্তিপ্রাপ্ত হইলে শিশু আদালত তাহার মুক্তি প্রদানের তথ্য তৎকর্তৃক নির্ধারিত পদ্ধতিতে অধিদপ্তর, প্রবেশন কর্মকর্তা বা আইনজীবীর মাধ্যমে অথবা সরাসরি উক্ত শিশু তার পিতামাতাকে তাহাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক, কর্তৃপক্ষ অথবা আইনানুগ বৈধ অভিভাবক বা ক্ষেত্রমত বর্ধিত পরিবারের সদস্যরা কি করবে? মুক্তিপ্রাপ্ত হইলে মানে তারা এখন ছেড়ে দিছে। কোন মামলায় উপধারা 2 এর অধীন কোন শিশু মুক্তিপ্রাপ্ত হইলে এবং উক্ত মামলায় আইনের সংস্পর্শে আসা শিশু, কোন শিশু জড়িত থাকলে, আইনের সংস্পর্শে আসা কোন শিশু জড়িত থাকলে শিশু আদালত সংশ্লিষ্ট মুক্তি প্রদানের তথ্যটি তৎকর্তৃক নির্ধারিত পদ্ধতিতে অধিদপ্তর, প্রবেশন কর্মকর্তা বা আইনজীবীর মাধ্যমে অথবা সরাসরি আইনের সংস্পর্শে আসা শিশু বা তাহার মাতা পিতাকে বা তাদের উভয়ের বর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক, কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক ক্ষেত্রমতে বর্ধিত পরিবারের সদস্যকে অবহিত করবে। মানে আইনের সংস্পর্শে আসা শিশুকে ঠিক, আর ছাড়া পাইছে কে? আইনের সহিত সংঘাতে জড়িত শিশু। তাহলে সে যদি ছাড়া পায় জানাবে কারে? সংস্পর্শে আসা শিশু বা তার পরিবারে জানাবে। বিবিআই 41 ধারা আপিল ও পুনর্বিবেচনা, এটা বিবিআই ভাই মেইনলি এইসব জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে। আপিল ও পুনর্বিবেচনা। ফৌজদারি কার্যবিধিতে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন শিশু আদালত কর্তৃক প্রদত্ত আদেশ বা রায়ের বিরুদ্ধে উক্ত আদেশ বা রায় প্রদানের তারিখ হইতে 60 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করা যাবে। 60 দিনের, পাইছেন? জি, যেহেতু জায়গা দিন বলছে, এই জায়গা তুর্কি রেটে নিয়ে আনা যাবে না, এই জায়গা দিন মোহাম্মদী। 60 দিনের মধ্যে, দেখছেন? 60 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগ আপিল করবে। তাহলে কতদিন? নারী শিশুতে কয়দিন? 30 দিন। আর এই জায়গা 60 দিন। শিশু আদালতের কোন আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে গোল দিবেন পুনর্বিবেচনা বা রিভিশন করা যাবে না। এই জায়গায় পুনর্বিবেচনার ইংরেজি বলছে রিভিশন, মানে পুনর্বিবেচনার ইংরেজি টার্ম করছে রিভিশন। অ্যাকচুয়ালি রিভিউ এর বাংলা প্রতিশব্দ পুনর্বিবেচনা ভালো হয়, আর পুনরীক্ষণেরটা হয় হলো রিভিশন। পুনরীক্ষণ হলো রিভিশন আর পুনর্বিবেচনা রিভিউ। বাট যেহেতু এখানে সরাসরি বলে এই দিছে, তাহলে শিশু আদালতের কোনো কি হবে না, আদেশের বিরুদ্ধে রিভিশন করা, সরি যাইবে। শিশু আদালতের কোন আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে পুনর্বিবেচনা করা যাইবে, ভুল পড়ছিলাম, করা যাইবে, এটা আগে ছিল না, স্টার দিয়ে মনে রাখেন। আদেশ বা রায়ের বিরুদ্ধে করা যাচ্ছে কি, এখানে একটা বিষয় দেখেন উপরে উপধারা 1-এ আদেশ বা রায়ের বিরুদ্ধে বলছে আপিল, আর শুধু আদেশের বিরুদ্ধে কি বলেন? রিভিশন। মানে বিষয়টা হলো শীর্ষ আদালতের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আদেশ যেগুলো অব্যাহতি দিল বা মামলা চলাকালীন সময় হলো অন্তর্বর্তীকালীন আদেশগুলোর বিরুদ্ধে করা যাবে রিভিশন। আর যখন একবার আপনি রায় দিয়ে দিছে, আপিল করছেন, করার পরে আপনি আর রিভিশন হাইকোর্টে কেমনে করবেন? সেক্ষেত্রে তো আপিল বিভাগে চলে যায়। বুঝতে পারছেন? এই ধারার অধীন আপিল বা ক্ষেত্রমতে পুনর্বিবেচনা আবেদন দাখিল করা হইলে উক্ত আবেদনটি তারিখ হইতে আন্ডারলাইন করবেন অনধিক 60 দিনের মধ্যে নিষ্পত্তি করিতে হইবে। তাহলে আপিল করতে হবে কতদিন?
60 দিনের মধ্যে। একটা বিষয় দেখেন, এই জায়গা পুনর্বিবেচনার কোনো কথা বলে নাই, তামাদি মিয়াদ বলছে? তাহলে নর্মালি ওই আপিলের যায় এই জায়গাও ধরে নিতে হবে তাই। আর নিষ্পত্তি করতে হবে কতদিন? 60 ডেজ। গতকাল আমরা ফৌজদারি কার্যবিধি ক্লাস ছিল বা ফৌজদারি কার্যবিধি পরীক্ষা ছিল, ফৌজদারি কার্যবিধিতে আপিল বা রিভিশন নিষ্পত্তির সময় কতদিন? আপিল বা রিভিশন ফৌজদারি কার্যবিধি অনুসারে 90 কার্য দিবস। কত ধারা? 442 ক ধারা। 442 ক। তাহলে আপিলটা ভিভিআই 41 ধারা। ফৌজদারি কার্যবিধির বিধানাবলীর প্রযোজ্যতা। ফৌজদারি কার্যবিধির বিধানাবলীর প্রযোজ্যতা মানে ফৌজদারি কার্যবিধির যে বিধানগুলো এটা কি প্রযোজ্য হবে কি হবে না। এই আইন বা তাহা ইহার অধীন প্রণীত বিধিতে সুস্পষ্ট বা ভিন্নরূপ কোনো বিধান না থাকিলে অভিযোগ দায়ের, আন্ডারলাইন করেন, মামলার বিচার কার্যধারা গ্রহণের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধানাবলী যতদূর সম্ভব প্রযোজ্য অনুসরণ করতে হবে। এখানে কথাটা পেঁচের। প্রথম লাইনটা আবার পড়ে দেখেন, এ আইন বা ইহার অধীনে প্রণীত বিধিতে সুস্পষ্ট বা ভিন্নরূপ কোনো বিধান না থাকলে, মানে যতক্ষণ পর্যন্ত এই আইনে বিধান আছে ততক্ষণ পর্যন্ত ফৌজদারি লাগবে না। যতক্ষণ পর্যন্ত এই আইনে কিছু আছে ততক্ষণ লাগবে না। এই আইনে যদি কিছু না থাকে তাহলে সহায়তা লাগবে কার? ফৌজদারি। যদি এরকম হয় যে এই আইনে একটা বিধান আছে ফৌজদারিতে আর একটা বিধান আছে, কোনটা প্রাধান্য পাবে বলেন? এই যে শিশু আইন বিশেষ আইনে যা আছে সেটা। উপধারা একে যাহা কিছুই থাকুক না কেন এই আইনের অধীনকৃত সকল অপরাধ আমলযোগ্য হইবে, এটা বললেন আমলযোগ্য হইবে, মানে এই আইনের অধীন অপরাধ আমরা সামনে গিয়ে পাবো। এই আইনের অধীন যত অপরাধ করবে কোনো শিশু সেটা হবে আমলযোগ্য, কগনিজেবল। এবং এই আইন বা ইহার অধীন প্রণীত বিধিতে সুস্পষ্ট বিধান থাকিলে সংশ্লিষ্ট ক্ষেত্রে উক্ত বিধান অনুসরণ করতে হইবে। তাহলে আমলযোগ্যতা এখানে একটু পাশে লিখে রাখেন 42 ধারায়, তাহলে শুধু ফৌজদারি কার্যবিধি প্রযোজ্যতা প্রযোজ্যতা বলছে তা না, আমলযোগ্যতাও বলছে। শিশু আইনের অধীন কোন অপরাধ আমলযোগ্য কিনা কত ধারায় বলছে? 42 ধারায় বলছে। হম, কেন আমলযোগ্য হলে কোর্টে করা যায় না? আমলযোগ্য মানে হলো বিনা পরোয়ানায় গ্রেফতার করা যাবে। আপনি আপাতত মুখ টুক খুলবেন না। উকিল টুকিল হয়েছেন কতটা তো বললে পরে বলবেন যে কি উকিল হয়েছে, এতে কিছু জানে না। ঠিক আছে, আপনি তো জানেন আমি জানি, কিন্তু আপনার মানসিক অবস্থা ঠিক নাই। আসেন দেখেন, আমি বুঝাই দিই। আমলযোগ্য মানে হলো পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। হ্যাঁ, তাহলে থানায় মামলা করা যাবে সেটা বলতেছেন? হ্যাঁ, তো থানায় যায় তো অভিযোগ ডেফিনেটলি দেওয়া যাবে ওই যে প্রবেশন কর্মকর্তার কাছে, এটা তো বলে নাই যে করা যাবে না। দেখেন, দোষী সাব্যস্ত হইবার কারণে অযোগ্যতা অপসারণ। এই শিশু কোন শিশু এই আইন বা অন্য কোন আইনের অধীন কোন অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হইলেও তাহার ক্ষেত্রে দণ্ডবিধির গোল দিবেন 75 বা ফৌজদারি কার্যবিধির 565 বিধান প্রযোজ্য হইবে না। দণ্ডবিধির 75 দ্বারা গতকাল পড়ছি, গতকালের আগের দিন, যে একবার অপরাধ করে যদি পুনরাবৃত্তি করেন তাহলে সাজা বেড়ে যায় যাবজ্জীবন। তাহলে শিশুর ক্ষেত্রে 75 দ্বারা প্রযোজ্য না, বুঝছেন? আর একটা হলো 565। 565 হলো যখন কোনো অপরাধীর মুক্তি দিছে তখন আদালত বলে দিতে পারে যে তুমি তোমার বাসস্থান সম্পর্কে আদালতকে অবগত করবা। তাহলে 75 ধারা এবং 565 ধারার বিধান শিশুর ক্ষেত্রে কি? তিনি সরকারি বা বেসরকারি কোনো অফিসে চাকরি পাইবার বা কোনো আইনের অধীন কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিবার ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হইবেন না। দেখছেন, শিশু আইনে মামলা থাকলে সরকারি চাকরির ক্ষেত্রে এটা বাধা হবে না, বা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কি হবে না? বাধা হবে না। এখন আপনি আইনজীবী, ধরেন কোর্টে প্র্যাকটিস করেন, আপনার একটা মামলা আসছে, একজন সরকারি কর্মকর্তা তার চাকরি, এখন তারে দেখা গেল ওই কারণে তার নিয়োগ বাধায় রাখছে যে মামলা আছে। তাহলে আমার কর্তৃপক্ষরে যদি আমি এই এই বিধান যদি আমার জানা না থাকে তাহলে আমি কর্তৃপক্ষরে যে কিভাবে অবহিত করবো যে আইনে এই বিধান আছে যে মামলা থাকলে এটা
মানে অযোগ্যতা বলে বিবেচিত হবে না যদি মামলাটা হয় কি আইনে, শিশু আইনে। বুঝতেন? গ্রেফতার, তদন্ত, বিকল্প পন্থা, জামিন। এর আগে জামিন আমরা কত ধারায় পাইছি বলেন? 29 ধারায়, ঠিক। 29 ধারায় যে জামিনটা, ওই জামিনটা হলো সাথে সাথে গ্রেফতার করে নিয়ে আসছে তারপরে। আচ্ছা যাই হোক, তারপরে পড়ি গ্রেফতার আছে কত ধারা, 44 ধারা পড়ি দেখেন। এই ধারায় যাহা কিছুই থাকুক না কেন, 9 বছরের নিম্নের কোন শিশুকে কোনো অবস্থাতেই গ্রেফতার করা বা ক্ষেত্রমতে আটক করা যাবে না। দেখছেন? তাহলে 9 বছরের নিচের কোন শিশু কোনো কাজ করলে অপরাধ হবে না, এটা দণ্ডবিধির কত ধারায় বলছে? 82। আর এই জায়গায় কিন্তু এটা বলে না, এই জায়গায় বলছে যে 9 বছরের নিচের কোন শিশুরে কি গ্রেফতার করা যাবে না। অন্য আইনে যাহা কিছুই থাকুক না কেন, কোন শিশুকে, আন্ডারলাইন করেন, নিবর্তনমূলক আটক আদেশ সংক্রান্ত কোন আইনের অধীন গ্রেফতার বা আটক করা যাবে না। শিশু হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, নিবর্তনমূলক আটক স্পেশাল পাওয়ার্স অ্যাক্টে পড়বো আমরা, ওখানে নিবর্তনমূলক আটক করা যাবে না। 3 নম্বর, শিশুকে গ্রেফতার করিবার পর গ্রেফতারকারী পুলিশ কর্মকর্তা গ্রেফতারের কারণ, স্থান বা অভিযোগের বিষয়বস্তু ইত্যাদি সম্পর্কে তাৎক্ষণিকভাবে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন। কারা জানাবেন? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে। এবং প্রাথমিকভাবে, আন্ডারলাইন করবেন, তার বয়স নির্ধারণ করিয়া নথিতে কি করবেন? লিপিবদ্ধ করবেন। তার বয়স নির্ধারণ করতে হবে যে এর বয়স এত। 4, সরি, তারপরেরটা 3 নম্বর, তবে শর্ত থাকে যে গ্রেফতার করিবার পর কোন শিশুকে হাত করা বা কোমরে দড়ি বা রশি লাগানো যাবে না। দেখলেন? হাত করা বা কোমরে দড়ি বা রশি লাগানো যাবে না। এগুলো অধিকাংশই মানা হয় না, তারপরেও দেখেন, শিশু মানে তো 18 বছর কম হলেই শিশু। তাহলে 18 বছর কম তো অনেকে মামলায় পড়ে, তাদেরকে হাত করা পড়াই নিয়ে যায়। দেখেন 4 নম্বর, দেখেন উপধারা 3-এর অধীন বয়স নির্ধারণের ক্ষেত্রে পুলিশ কর্মকর্তার জন্ম নিবন্ধন সনদ, আন্ডারলাইন করেন, কি সনদ? জন্ম নিবন্ধন সনদ। উক্ত সনদের অবর্তমানে, আন্ডারলাইন করেন, স্কুল সার্টিফিকেট বা স্কুলে ভর্তির সময় প্রদত্ত তারিখ সহ প্রাসঙ্গিক দলিলাদি উদ্ঘাটন পূর্বক যাচাই বাছাই করিয়া তার বয়স লিপিবদ্ধ করবেন। তাহলে শিশুর বয়সের ক্ষেত্রে প্রথম যে কাগজটা অগ্রাধিকার পাবে সেটা কি? জন্ম নিবন্ধন। অতঃপর হলো কি? স্কুলের সার্টিফিকেট যাচাই বাছাই। তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে পুলিশ কর্মকর্তার নিকট প্রতীয়মান হয় যে সংশ্লিষ্ট ব্যক্তি একজন শিশু, কিন্তু সম্ভাব্য সকল চেষ্টা করিয়াও দালিলিক প্রমাণ দ্বারা তাহা নিশ্চিত হইয়া হওয়া যায় না, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তিকে এই আইনের বিধান অনুযায়ী শিশু হিসেবে কি করতে হবে? মানে সে শিশু, বাট তার অ্যাকচুয়ালি কোনো দালিলিক প্রমাণ নাই, সেক্ষেত্রেও তারে কি হিসেবে গণ্য করতে হবে? শিশু হিসেবে গণ্য করতে হবে। আমাদের তানভীর আলম খানকে যদি দেখে তাহলে কিন্তু প্রায় শিশু হিসেবে গণ্য করতে হবে। দেখেন, আচ্ছা দেখেন, এরপরে দেখি, সংশ্লিষ্ট থানায় শিশুর জন্য উপযোগী কোন নিরাপদ স্থান না থাকিলে গ্রেফতারের পর হইতে আদালতে হাজির না করার সময় পর্যন্ত শিশুকে নিরাপদ স্থানে আটক রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে শর্ত থাকে যে নিরাপদ স্থানে আটক রাখিবার ক্ষেত্রে শিশুকে প্রাপ্তবয়স্ক বা ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন এরূপ কোন শিশু অপরাধী বা আইনের সংস্পর্শে আসা শিশুর সহিত একত্রে রাখা। এখানে যেটা ইম্পর্টেন্ট আমরা পেলাম সেটা হলো যে আপনার 9 বছরের কাউরে গ্রেফতার করা যাবে না, নিবর্তনমূলক আটক রাখা যাবে না, তারপরে হাত করা পরানো যাবে না, আর বয়স নির্ধারণের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ। আর যদি এরকম পরিস্থিতির উদ্ভব হয় যে তার কোনো কাগজপত্র নাই, তবুও তার শিশু হিসেবে গণ্য করতে পারবে। আইনের সংস্পর্শে আসা শিশু মানে হলো ভিকটিম, আর আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মানে হচ্ছে অপরাধী। প্রথমেই ওই ব্যাখ্যার ওই জায়গা আছে 2 ধারায়। দেখেন, মাতা পিতা ও প্রবেশন কর্মকর্তাকে অবহিত করুন।
কোন শিশুকে গ্রেফতারের পর গ্রেফতারকারী কর্মকর্তা কর্তৃক থানায় আনয়ন করিলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা চতুর্থ অধ্যায় বর্ণিত বিধানাবলী ক্ষুণ্ণ না করিয়া বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে শিশুর মাতা পিতা এবং তাহাদের উভয়ের বর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক কর্তৃপক্ষ বা আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমতে বর্ধিত পরিবারের সদস্যকে প্রবেশন কর্মকর্তাকে প্রয়োজনে নিকটস্থ বোর্ডকে উক্ত গ্রেফতার সম্পর্কে কি করবেন? অবহিত করবেন। তারপরে দেখেন উপধারা 1 বিধান অনুযায়ী শিশুর মাতা পিতা এবং তাহাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ বা আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমতে বর্ধিত পরিবারের সদস্য এবং প্রবেশন কর্মকর্তা বা ক্ষেত্রমতে বোর্ডকে অবহিত করা সম্ভব না হলে সংশ্লিষ্ট শিশুকে আদালতে হাজির করিবার প্রথম দিবসে, আন্ডারলাইন করেন, প্রথম দিবসে উক্তরূপ বিধান অনুসরণ না করিবার কারণ সংবলিত একটি প্রতিবেদন শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা আদালতে দাখিল করিতে হইবে। মানে কেন উনি ওই শিশুর অমুকরে জানাইতে পারলো না, কেন পারলো না, এর একটা কারণ ওখানে দেখাতে হবে। তো নট সো ইম্পর্টেন্ট, যেটা ইম্পর্টেন্ট দেখেন তদন্ত। আপিল পাইছি কততে? 41। আপিল আছে 41। তদন্ত এই আইন বা উহার অধীন প্রণীত বিধিতে সুস্পষ্ট বা ভিন্নরূপ কোনো বিধান না থাকলে এই আইনের অধীন সকল তদন্ত কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি বিধানাবলী যতদূর সম্ভব প্রযোজ্য অনুসরণ করিতে হইবে। 47 দেখেন জবানবন্দি, সতর্কীকরণ ও মুক্তি। জবানবন্দি, সতর্কীকরণ ও মুক্তি। শিশুর পিতামাতা এবং তাহাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমত বা বর্ধিত পরিবারের সদস্য বা প্রবেশন কর্মকর্তা বা সমকর্মীর উপস্থিতিতে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা আন্ডারলাইন করে শিশুর জবানবন্দি গ্রহণ করবেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে শিশুর জবানবন্দি গ্রহণ করবেন কে? শিশু বিষয়ক কর্মকর্তা। শিশুর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রকৃতি ও শিশুর মানসিক ও আর্থসামাজিক অবস্থা বিবেচনায় লইয়া শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা সংশ্লিষ্ট শিশুর মাতা পিতা তাহাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমতে বর্ধিত পরিবারের সদস্য এবং প্রবেশন কর্মকর্তা বা সমকর্মীর উপস্থিতিতে শিশুকে লিখিত বা মৌখিক সতর্কীকরণের পর মুক্তি প্রদান করিতে পারিবেন, যা শিশুর বিরুদ্ধে রেকর্ড হিসেবে গণ্য হইবে না। দেখছেন, মানে শিশুর একটা অপরাধ করে থানায় আসছে, আসার পরে তার জবানবন্দি নিতে পারবে শিশু বিষয়ক কর্মকর্তা, এবং যদি মনে করে যে লিখিত বা মৌখিক সতর্কীকরণের পরে তারা কি দিতে পারে, মুক্তি দিতে পারে, এবং এটা আবার লিখিত হিসেবে কি থাকবে না, লিখিত রেকর্ড গণ্য হইবে না। এছাড়া বিকল্প পন্থায় প্রেরণ করিতে পারবেন। যদি আসেন যে বিকল্প পন্থা কি স্যার, বিকল্প পন্থা কি এই 48 ধারায় আছে। হ্যাঁ, বিকল্প পন্থা বিবিআই, এখান থেকে প্রশ্ন আসছে লিখিততে যে বিকল্প পন্থা কি। তো বিকল্প পন্থা পড়ার আগে আমাদের বিরতি, নামাজ শেষে আবার ইনশাল্লাহ আমরা শুরু করব। আপাতত বিরতি, নামাজ শেষে শুরু করব। বিকল্প পন্থা এটা পড়া শুরু করি। ডাইভারশন, একটু আগে পড়লাম যে শিশু বিষয়ক কর্মকর্তা তাকে লিখিত বা মৌখিক সতর্কীকরণের পরে তাকে মুক্তি দিতে পারে অথবা বিকল্প পন্থায় প্রেরণ করিতে পারিবেন। তো বিকল্প পন্থা আসলে কি, এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে 48 ধারায়। ডাইভারশন এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে আইনের সহিত সংঘাতে জড়িত শিশুকে গ্রেফতার বা আটকের পর হইতে বিচার কার্যক্রমের যে কোনো পর্যায়ে, আন্ডারলাইন করেন, যে কোনো পর্যায়ে আনুষ্ঠানিক বিচার কার্যক্রমের পরিবর্তে, তাকে যে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম এটার পরিবর্তে শিশুর পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক, নৃতাত্ত্বিক, মনস্তাত্ত্বিক, শিক্ষাগত পটভূমি বিবেচনা পূর্বক বিরোধীয় বিষয় গোল দিবেন মীমাংসা সহ তার সর্বোত্তম স্বার্থ নিশ্চিত কল্পে বিকল্প পন্থা গ্রহণ করা যাইবে। তাহলে এখানে বিকল্প পন্থা মানে হলো মীমাংসা, বুঝতে পারছেন? মানে আনুষ্ঠানিক যে বিচার আছে এটার পরিবর্তে তারা কি হিসেবে পাঠাইতে পারে, বিরোধী বিষয় মীমাংসা সহ
তার সর্বোত্তম স্বার্থ নিশ্চিত কল্পে বিকল্প পন্থা গ্রহণ করা যাইবে। তো বিকল্প পন্থা মানে হলো যে প্রচলিত বিচার ব্যবস্থা আছে তার পরিবর্তে এটা আপোষ মীমাংসা করা যায় কিনা, এটা হলো বিকল্প পন্থা। তো এর মধ্যে আগে একবার আমরা পাইছি বিরোধ মীমাংসা, ধারা কত 37, আর এখানে আছে বিকল্প পন্থা ধারা কত 48। এটা যদি একটু দেখি যে ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকুক না কেন, শিশুর গ্রেফতারের পর হইতে বিচার কার্যক্রমের যে কোনো পর্যায়ে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা ক্ষেত্রমতে শিশু বিষয়ক শিশু আদালত আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার গোল দিবেন পরিবর্তে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার পরিবর্তে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির নিমিত্তে বিকল্প পন্থা গ্রহণের জন্য বিষয়টি প্রবেশন কর্মকর্তার নিকট প্রেরণ করতে পাঠাবে। এটা মনে রাখতে হবে যে বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য বা বিকল্প পন্থা গ্রহণের জন্য কার কাছে পাঠাবে? প্রবেশন কর্মকর্তার নিকট পাঠাইতে পারবে। এরপরে যদি দেখি যে উপধারা 2 এর অধীন বিকল্প পন্থা গ্রহণ করা হইলে সংশ্লিষ্ট শিশু তাহার মাতা পিতা এবং তাহাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ বা আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমতে বর্ধিত পরিবারের সদস্য বিকল্প পন্থার শর্ত প্রতিপালন করিতেছে কিনা প্রবেশন কর্মকর্তা তার লক্ষ্য রাখিবেন এবং বিষয়টি সময় সময় শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা ক্ষেত্রমতে শিশু আদালতকে কি করবেন? অবহিত করবেন। মানে তার কাছে যে পাঠাইলো বিরোধ মীমাংসার জন্য, তারা কি মানে এই কাজটায় তারা কতটুকু তৎপর এটা দেখবে আর কি। শিশু তার মাতা পিতা এবং তাহাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমতে বর্ধিত পরিবারের সদস্য বিকল্প পন্থার আন্ডারলাইন করবেন কোন শর্ত ভঙ্গ করিলে প্রবেশন কর্মকর্তা বিষয়টি তাৎক্ষণিকভাবে লিখিত আকারে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা বা ক্ষেত্রমতে শিশু আদালতকে অবহিত করিবেন। তাহলে এখানে বিকল্প পন্থায় পাঠাচ্ছে আদালত কার কাছে? প্রবেশন কর্মকর্তার কাছে। আর বিকল্প পন্থার কোন শর্ত যদি ভঙ্গ করে তাহলে প্রবেশন কর্মকর্তা এটা জানাবে কাকে? পুলিশ কর্মকর্তা, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা অথবা আদালতকে। বিকল্প পন্থা গ্রহণের পদ্ধতি এটা আন্ডারলাইন করেন। বিকল্প পন্থা গ্রহণের প্রক্রিয়া ও পদ্ধতি বিধি দ্বারা নির্ধারিত হইবে। মানে ভবিষ্যতে এই রিলেটেড আলাদা একটা শিশু আইন বিধিমালা তৈরি করবে, বুঝছেন? শিশু আইন তো 2013, শিশু আইন বিধিমালা যে বিকল্প পন্থার আরো কি কি মানে কয়দিনের মধ্যে পাঠাবে, কি করবে না না করবে, এইগুলা বিস্তারিত বর্ণনা দিয়ে একটা বিধিমালা প্রণয়ন করতে পারে। এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে অধিদপ্তর বিকল্প পন্থা বাস্তবায়নের জন্য যথাযথ যোগ্যোপযোগী ও বাস্তবায়নযোগ্য কার্যক্রম গ্রহণ করিতে পারে। তাহলে আমার মনে রাখতে হবে যে বিরোধ মীমাংসা আছে কত ধারা? 37, আর বিকল্প পন্থা 48। পারিবারিক সম্মেলন আমরা এখন ধারা 48-এর অধীন বিকল্প পন্থা গ্রহণ করা হইলে প্রবেশন কর্মকর্তা সংশ্লিষ্ট বিরোধ অগ্রাধিকার ভিত্তিতে পারিবারিক সম্মেলন আয়োজনের মাধ্যমে নিষ্পত্তির জন্য উদ্যোগ গ্রহণ করিতে পারবেন। দেখছেন, মানে বিকল্প পন্থা গ্রহণ করা যদি হয় তাহলে প্রবেশন কর্মকর্তা বিরোধের অগ্রাধিকার ভিত্তিতে পারিবারিক সম্মেলনে অংশগ্রহণকারীগণ সমঝোতার ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে সম্মেলনের কার্যপদ্ধতি নির্ধারণ অনুসরণ করিয়া শিশুর সর্বোত্তম স্বার্থ নিশ্চিত কল্পে পরিকল্পনা গ্রহণ করিতে পারিবেন, যাহা শিশু আদালত ক্ষেত্রমতে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করিতে হইবে। কোন বিশেষ ক্ষেত্রে কোন শিশুকে বিকল্প পন্থায় প্রেরণের সময় শিশু আদালত বা ক্ষেত্রমতে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা পারিবারিক সম্মেলনের জন্য প্রয়োজনীয় পদ্ধতি নির্ধারণ করিয়া দিতে পারিবে এবং প্রবেশন কর্মকর্তা সেই মোতাবেক পারিবারিক সম্মেলন আয়োজন করিবেন। খুব বেশি গুরুত্বপূর্ণ না, যার বিকল্প পন্থা আছে 48, পারিবারিক সম্মেলন 49। এরপরে কি আছে একটু দেখি। শিশু বা তাহার মাতা পিতা বা তাহাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ বা আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমতে বর্ধিত পরিবারের সদস্য পারিবারিক সম্মেলনে গৃহীত কোন সিদ্ধান্তের শর্তভঙ্গ, এটা আন্ডারলাইন করে, পারিবারিক সম্মেলনে যে সিদ্ধান্ত হবে সেটার শর্তভঙ্গ বা প্রতিপালন করিতে ব্যর্থ হইলে প্রবেশন কর্মকর্তা উহা লিখিতভাবে শিশু আদালত বা ক্ষেত্রমতে পুলিশ বিষয়ক কর্মকর্তাকে কি করিবেন? অবহিত করিবেন। তারপরে যদি দেখি পারিবারিক সম্মেলনে অংশগ্রহণকারীগণ ঐক্যমত্যের ভিত্তিতে কোন সিদ্ধান্তে উপনীত হইতে ব্যর্থ হইলে, মানে পারিবারিক সম্মেলন যদি কি হয়, ব্যর্থ হয়, সম্মেলনটি বাতিল হইয়া যাইবে এবং ভিন্নরূপ একটি বিকল্প পন্থা গ্রহণের নিমিত্তে প্রবেশন কর্মকর্তা বিষয়টি শিশু আদালত
বা ক্ষেত্রমত শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার নিকট ফেরত পাঠাবে। এখন ভাই 48-এ বলছে বিকল্প পন্থা। বিকল্প পন্থা মানে হলো প্রচলিত বিচার ব্যবস্থার বিকল্প পন্থা। সেটা বিরোধ মীমাংসার মাধ্যমে হতে পারে, সেটা পারিবারিক সম্মেলনের মাধ্যমে হতে পারে, মানে প্রচলিত কোর্ট কাছারির যে ব্যতিক্রম বিরোধ মীমাংসা, সেটাই হলো বিকল্প পন্থা। এরপরে দেখেন পারিবারিক সম্মেলনের কার্যসমূহ গোপনীয় বলে বিবেচিত হইবে এবং উক্ত সম্মেলনে অংশগ্রহণকারী কোনো ব্যক্তির কোনো বক্তব্য পরবর্তীতে কোনো আদালতের বিচার কার্যক্রমে আন্ডারলাইন করে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। এটা বলেই দিছে, মানে কিছু কিছু যোগাযোগের সুরক্ষা নেই। যখন আপনি এক জায়গায় ওই আপোষ মীমাংসায় বসবেন, অনেক কথা দুই পক্ষের মধ্যে বেরিয়ে আসবে, কিন্তু ওই কথাগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোর্টে এসে কি করা যাবে না, বলা যাবে না। ওই যে আইনজীবীর সাথে যোগাযোগ সুরক্ষা দিছে সাক্ষ্য আইনে 126, স্বামী স্ত্রীর যোগাযোগ 122, তারপরে মক্কেল মক্কেলের প্রকাশ করবে না 129। এরকম যে পারিবারিক সম্মেলনে যা যা বলা হবে, এগুলা যদি পারিবারিক সম্মেলন ব্যর্থ হলো, পরবর্তীতে বিচারে কথা বলা যাবে না। ধরেন উদাহরণস্বরূপ এরকম হয় যে যৌতুকের মামলা। যৌতুকের মামলায় তো হাজবেন্ডের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, হাজবেন্ড আপোষের শর্তে জামিন নিছে। জামিন নেওয়ার পরে আপোষ করার জন্য উভয় পক্ষের উকিল সাহেব এক জায়গায় বসছে। বসার পরে ওই জায়গায় কিন্তু অনেক কথা বেরিয়ে গেছে, যে বললে তোমার কাছে আমি যৌতুক চাইছি, তুমি যৌতুকের মামলা করলা কেন? তো মেয়ে পক্ষের লোকজন বলতেছে যৌতুকের মামলা করবে না, তুমি তো নির্যাতন করছো, বাসায় তো থাকতে দাও না। মানে কি, তারা পরোক্ষভাবে স্বীকার করে নিল যে যৌতুক চাই নাই। আবার নির্যাতনের কথা, এই জায়গায় অনেক কথা হয়, কিন্তু দেখা গেল ওই জায়গা মোটামুটি 1-1.5 ঘন্টা বসার পরে বা চেষ্টার পরে ওই জায়গায় আপোষ মীমাংসা হয়নি। তাহলে ওই জায়গায় যে কথাগুলো হয়েছে, এই কথাগুলো কিন্তু পরে আদালতে গিয়ে বলা যাবে না। বলা যাবে না যে স্যার, ও কিন্তু আপোষ মীমাংসার সময় স্বীকার করছে যে ও যৌতুক চাই নাই। এই কথা বলা যাবে না। এই যোগাযোগ গুলোর সুরক্ষা দিছে সাক্ষ্য আইনের 23 ধারায় আছে যে স্বীকৃতি। তো ওটা হলো দেওয়ানি মামলার ক্ষেত্রে। যাই হোক, তাহলে এই হলো কথা। আমরা চলে এসেছি বিকল্প পন্থার মেয়াদ। এই আইন বা তদধীন প্রণীত বিধি অনুযায়ী শিশু আদালত বা ক্ষেত্রমতে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে গোল দিবেন। কিসের মধ্যে? নির্ধারিত সময়ের মধ্যে বিকল্প পন্থা গ্রহণ ও সমাপ্ত করতে হবে। এখন এই সময়টা কত, সেই সময় কিন্তু বলে নাই, বলছে নির্ধারিত সময়ের মধ্যে। অপরাধ সংগঠনকারী শিশু বিকল্প পন্থা অবলম্বনে ইতিবাচক সাড়া প্রদান করিলে বিকল্প পন্থা নির্দিষ্ট মেয়াদের পূর্বেই সমাপ্ত করা যায়। যদি বলে যে বিকল্প পন্থা মানে এর সময়সীমা কতক্ষণ, নির্দিষ্ট সময়সীমা নেই। আচ্ছা, এখন আমরা চলে আসি এই বিকল্প পন্থা নিয়ে। ভাই প্রশ্ন আছে লিখিততে, এই বিকল্প পন্থা কি, বিকল্প পন্থা ব্যর্থ হলে কি হবে, বিকল্প পন্থা সংক্রান্ত বিধিবিধান আলোচনা করুন। তো প্রিলিতে ইম্পর্টেন্ট না হলেও লিখিততে শিশু আইনের যত ধারা আছে এসব মাথায় নিয়েই আপনার জাজ যেতে হবে, নাইলে কিন্তু লিখিততে আপনার কেরা বেড়া হয়ে যাবে, মানে প্রশ্নের জায়গা পারবেন না। আচ্ছা, বিকল্প পন্থার শর্তভঙ্গ বা বিকল্প পন্থার আদেশ পালনে ব্যর্থতা। আপনারা যারা অনলাইনে আছেন তারা আবার আমাদের শব্দ শুনে হাইছেন না, কেরাবেরা আবার কি, এটা একটু এমনি ব্যবহার করলাম, মানে উল্টা পাল্টা। দেখেন 51 দেখেন, এই আইনের বিধান অনুসারে প্রবেশন কর্মকর্তার প্রতিবেদন প্রাপ্ত হইয়া বা অন্য কোনোভাবে যদি শিশু আদালত বা ক্ষেত্রমতে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার নিকট ইহা প্রতীয়মান হয় যে শিশুর পিতামাতা বা তাহাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক কর্তৃপক্ষ বা আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমতে বর্ধিত পরিবারের সদস্য বিকল্প পন্থার আন্ডারলাইন শর্ত ভঙ্গ করিয়াছেন। বিকল্প পন্থায় যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত কি ভঙ্গ করছে, বা বিকল্প পন্থা সংক্রান্ত কোন আদেশ প্রতিপালনে ব্যর্থ হইয়াছেন, তাহলে বিষয়টি বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে। এই বিধি কিন্তু এখনো প্রণয়ন করে নাই, বুঝছেন? বলছে যে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, মানে সরকার যখন মনে করবে তখন এই বিধি প্রণয়ন করতে পারবে। ধরেন হিন্দু বিবাহ নিবন্ধন 2012 আর বিধিমালা তৈরি করছে 13। তার মানে ওই আইনে হিন্দু বিবাহ নিবন্ধন আইন 2012-তে অনেক কথা আছে যেগুলো বিস্তারিত ব্যাখ্যা করতে পারি নাই, এটার জন্য তৈরি করছে কি হিন্দু বিবাহ নিবন্ধন বিধিমালা।
নির্ধারিত পদ্ধতিতে যাচাই পূর্বক শিশু আদালত বা ক্ষেত্রমত শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা কি কি করতে পারবে দেখেন। আহ পরিবর্তিত শর্তে একই ধরনের আদেশ প্রদান করিতে পারবে। মানে আবার স্বর্ণবিনীতে আবার বিকল্প পন্থা আবার তুমি নিষ্পত্তি করো বলতে পারে। শিশুটিকে এই যে দেখেন গ্রেফতার করিবার জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করা পারবে। বলেন তো হাত করা পরানো যাবে? রশি লাগানো যাবে? যাবে না। শিশুটিকে শিশু আদালত বা থানায় হাজির হইবার জন্য লিখিত নোটিশ প্রদান করিতে পারিবে। তারপরে দেখেন রাষ্ট্রপক্ষের আইনজীবীর নিকট সংশ্লিষ্ট শিশুর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া আরম্ভ করিবার জন্য নথি প্রেরণ করিতে পারবে। মানে পিপি সাহেবের কাছে পাঠিয়ে দিবে যে এর বিরুদ্ধে বিচার শুরু করা হোক। শিশুটিকে প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণের জন্য আদেশ প্রদান করিতে পারিবে অথবা এই আইনের অধীন অন্য কোনো আদেশ প্রদান করিতে পারিবে। তাহলে বিকল্প পন্থা যদি ব্যর্থ হয় অপশন কিন্তু আছে অনেক কিছু করার। যেটা পড়বো বিবিআই 52, জামিনের আগে একটা পড়ছি কত 29। শিশু আইনে জামিন মনে রাখবেন 29 আর 52। শিশু আইনে আপিল কত 41, বিরোধ মীমাংসা 47, ডাইভারশন বিকল্প পন্থা 48। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি সহ বা আপাতত বলবৎ অন্য কোনো আইন বা এই আইনের অন্য কোনো বিধান ভিন্নরূপ যা কিছুই থাকুক না কেন কোন শিশুকে গ্রেফতার করিবার পর বা এই আইনের অধীন মুক্তি প্রদান বা বিকল্প পন্থায় প্রেরণ করা অথবা তাৎক্ষণিকভাবে আদালতে হাজির করা সম্ভবপর না হইলে, গ্রেফতার করার পর মুক্তি প্রদান বা বিকল্প পন্থায় প্রেরণ বা তাৎক্ষণিকভাবে আদালতে হাজির কি সম্ভব না হইলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা শিশুটিকে ক্ষেত্রমধ্যে তার পিতামাতা বা তাদের উভয় অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক কর্তৃপক্ষ আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমতে বর্ধিত পরিবারের সদস্য বা প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধান শর্ত ও জামানত সাপেক্ষে অথবা শর্ত জামানত ব্যতীত জামিনে মুক্তি প্রদান করিতে পারিবে। তারপরে দেখেন উপধারা 1 এর অধীনে শিশুকে জামিন মুক্তি প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধ আন্ডারলাইন করেন জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য কিনা তা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা বিবেচনায় লইবেন না। তাহলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা জামিন দিচ্ছে কত ধারায়? 52 ধারায়। এটা কিন্তু আদালত না, কে দিচ্ছে? পুলিশ কর্মকর্তা। উপধারা 2 এ যা কিছুই থাকুক না কেন অপরাধের প্রকৃতি গুরুতর বা ভিন্ন প্রকৃতির হইলে বা জামিন প্রদান করা হইলে উহা শিশুর সর্বোত্তম স্বার্থের পরিপন্থী হইলে বা জামিন প্রদান করা হইলে শিশু কোনো কুখ্যাত অপরাধীর সাহচর্য লাভ করিতে পারে বা নৈতিক বিপদের সম্মুখীন হইতে পারে বা জামিন প্রদান করা হলে ন্যায় বিচারের উদ্দেশ্য ব্যাহতের আশঙ্কা থাকিলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা সংশ্লিষ্ট শিশুকে জামিনে মুক্তি প্রদান করিবে। এরপরে দেখেন গ্রেফতারকৃত শিশুকে উপধারা 3 এর অধীন জামিনে মুক্তি প্রদান করা না হইলে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা গ্রেফতারের পর আদালতে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় ভ্রমণ সময় ব্যতীত, এই যে দেখেন প্রয়োজনীয় ভ্রমণ সময় ব্যতীত 24 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট শিশুকে নিকটস্থ শিশু আদালতে হাজির করবে। যদি জামিন না দেয় তাহলে আদালতে হাজির করবে কতক্ষণের মধ্যে? 24 ঘন্টার মধ্যে। থানা হইতে জামিনপ্রাপ্ত হয় নাই এমন কোন শিশুকে শিশু আদালতে উপস্থাপন করা হইলে শিশু আদালত তাহাকে জামিন প্রদান করিবে বা নিরাপদ স্থানে বা শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখিবার কি দেবে? আদেশ প্রদান করিবে। তাহলে এই 29-এ প্রথমে তো জামিন দেওয়ার অধিকারী হচ্ছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। আর উনি যদি জামিন না দেয় 24 ঘন্টার ভিতর পাঠাবে কোথায়? আদালতে। তারপরে জামিন দিতে পারে কে? শিশু আদালত। আমরা একটু 29-এ চলে যাই, আসেন তো 29-এ আসি। শিশু আদালত কর্তৃক আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর জামিনে মুক্তি প্রদান। এই আইন সহ ফৌজদারি কার্যবিধি বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন শিশু আদালতে হাজিরকৃত কোন শিশুর মামলা বিকল্প পন্থায় পরিচালনা করা না হইলে শিশু আদালত সংশ্লিষ্ট শিশুকে বা অপরাধটি জামিনযোগ্য জামিন অযোগ্য যাই হোক না কেন জামানত সহ বা জামানত ছাড়াই জামিনে মুক্তি প্রদান করিতে পারবে। এই জায়গায় দিস থেকে আদালত শিশুর নিজের মুসলেকায় বা শিশুর পিতামাতা বা তাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক কর্তৃপক্ষ আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমতে বর্ধিত পরিবারের সদস্য প্রবেশন কর্মকর্তা বা কোন প্রতিষ্ঠান বা সংস্থার বা শিশু আদালত যাকে উপযুক্ত বিবেচনা করিবে তত্ত্বাবধানে জামাত প্রদান সাপেক্ষে অথবা জামানত ছাড়া শিশুকে মুক্তি প্রদান করা যাইবে। তারপরে দেখেন
উপধারা 1 ও 2 এর অধীন জামিন মঞ্জুর করা না হইলে শিশু আদালত উক্তরূপ নামঞ্জুরের কারণ লিপিবদ্ধ করিবে এবং শিশুকে কোন প্রত্যয়িত প্রতিষ্ঠানে প্রেরণের জন্য আদেশ প্রদান করিবে। তাহলে যদি আমরা 29 এবং 52 পার্থক্য খুঁজি, 29-এ জামিন দিচ্ছে শুধু শুধু আদালত, আর 52-তে দিচ্ছে কে? আদালতে পারে। তাহলে এখন যদি বলেন যে স্যার, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে শিশু আদালতে জামিন প্রদান সংক্রান্ত সংশ্লিষ্ট ধারা আলোচনা করুন, তাহলে আমার 29 এবং 52 দুইটাই আলোচনা করতে হবে। যদি বলে শুধুমাত্র আদালত জামিন দেয় কত ধারায়? 29। আর যদি শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা বা আদালত উভয়ই দিতে পারে কততে? 52। আচ্ছা, এখন দেখেন আইনের সংস্পর্শে আসা শিশু সম্পর্কে অবহিত করবার দায়িত্ব। কোন ব্যক্তি যদি যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করেন যে 53 ধারা, কোন ব্যক্তি যদি যুক্তিসঙ্গতভাবে বিশ্বাস করেন যে কোন শিশু অপরাধমূলক ঘটনার শিকার বা কোনো অপরাধের সাক্ষী, তাহলে তিনি হওয়া শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা, সমাজকর্মীকে অবহিত করবেন এবং উক্ত ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ বিষয়ক কর্মকর্তা, প্রবেশন কর্মকর্তা বা সমাজকর্মী উক্ত শিশুর সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। মানে যে শিশুর সাথে অপরাধ করা হয়েছে, তো বা যে শিশু হচ্ছে সাক্ষী, এটা কাকে জানাবে? হ্যাঁ, এবং তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। আইনের সংস্পর্শে আসা শিশু বুঝান তো, মানে যে হচ্ছে ভিকটিম। তারপরে যদি দেখি আইনের সংস্পর্শে আসা শিশুর ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা ও সুরক্ষা। আইনের সংস্পর্শে আসা শিশুর মর্যাদার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, পারিপার্শ্বিক অবস্থা, বয়স, লিঙ্গ, অক্ষমতা ও পরিপক্কতার বিষয়সমূহ বিবেচনায় লইতে হবে। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা কর্তৃক বিশেষ শিশু বান্ধব পরিবেশ আইনের সংস্পর্শে আসা শিশু সাক্ষাৎকার গ্রহণ করিতে হইবে। তবে শর্ত থাকে যে মেয়ে শিশুর ক্ষেত্রে উক্ত শিশুর পিতামাতা বা তাহাদের অবর্তমানে তত্ত্বাবধায়ক অভিভাবক বা কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক বা বর্ধিত পরিবারের সদস্য বা কোনো পরিবেশন কর্মকর্তা যাহাদের উপস্থিতিতে শিশু সাক্ষাৎকার প্রদানে রাজি থাকে বা স্বাচ্ছন্দ্য বোধ করে উপস্থিতিতে একজন মহিলা পুলিশ কর্মকর্তা কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ করিতে হইবে। তার সাক্ষাৎকার নিবে কে? মানে যদি মেয়ে শিশু হয় তাহলে তাদের উপস্থিতিতে নিতে হবে। আইনের সংস্পর্শে আসা শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনা করিয়া শিশুর সুরক্ষা ও গোপনীয়তা নিশ্চিত করার জন্য শিশু আদালত নিম্ন বর্ণিত এক বা একাধিক পদক্ষেপ গ্রহণ করার নিমিত্ত আদেশ প্রদান করিতে পারিবে। কি কি দেখি আমরা এগুলো একটু পড়ি। আইনের সংস্পর্শে আসা শিশুর সকল তথ্য গোপন রাখা এবং কোনো তথ্য প্রকাশ না করা, যার মাধ্যমে সংশ্লিষ্ট শিশুটিকে কি করা যায়? শনাক্ত করা যায়। 2 নম্বর, সাক্ষ্য প্রদানকে শিশুর ছবি, দৈহিক বর্ণনা গোপন করিবার উদ্যোগ গ্রহণ বা শিশুর প্রতি ক্ষতি প্রতিরোধ করার জন্য প্রাপ্যতা সাপেক্ষে নিম্নবর্ণিত পদ্ধতিতে শিশু সাক্ষ্য গ্রহণ করা। পর্দার আড়ালে শুনানির পূর্বে শিশুর সাক্ষীর ভিডিওকৃত সাক্ষ্য গ্রহণের মাধ্যমে, তবে উক্ত ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণকালে আসামি পক্ষের আইনজীবী উপস্থিতি এবং সংশ্লিষ্ট শিশুকে জেরা করার কি দিতে হবে? সুযোগ দিতে হবে। একজন যোগ্যতা সম্পন্ন উপস্থিত মধ্যস্থতাকারীর মাধ্যমে, যেটা বিবিআই, ক্যামেরা ট্রায়াল, তারবদ্ধ বা ক্যামেরা ট্রায়াল অধিবেশন পরিচালনার মাধ্যমে। ভিডিও লিঙ্কেজ পদ্ধতি চালু হইলে উক্ত পদ্ধতিতে। তাহলে আমার মনে রাখতে হবে শিশু আদালতে ক্যামেরা ট্রায়াল কত ধারায়? 54 ধারায়। এইগুলা থেকে প্রশ্ন আসে। শিশু আদালতে ক্যামেরা ট্রায়াল আছে কত ধারায়? 54। নারী শিশুতে কত ধারা আছে মনে আছে? 20-6। জি, দেখেন, আসামির উপস্থিতিতে শিশু সাক্ষ্য প্রদানে অসম্মতি জ্ঞাপন করলে বা যদি এইরূপ প্রতীয়মান হয় যে উক্ত ব্যক্তির উপস্থিতিতে শিশুটি সত্য কথা বলতে বাধাগ্রস্ত হইতে পারে, তাহা হইলে আসামিকে সাময়িকভাবে পুলিশের হেফাজতে আদালতে পরিত্যাগের আদেশ প্রদান করা। তবে উক্ত ক্ষেত্রে আসামি পক্ষের আইনজীবীকে আদালত কক্ষে উপস্থিত থাকিতে এবং শিশুকে প্রশ্ন করার সুযোগ প্রদান করিতে হইবে। মানে যদি এরকম হয় যে আসামির উপস্থিতিতে শিশু সাক্ষ্য প্রদানে কি করে? অসম্মতি দেয় বা সত্য কথা বলতে দেখা গেল সে বাধাগ্রস্ত হইতে পারে, তাহলে পুলিশের হেফাজত আদালত পরিত্যাগের আদেশ প্রদান করে। তাহলে আসামির বলতে হবে যে সে যাতে এই জায়গা না থাকে। বুঝেন নাই? আদালতে সাক্ষ্য নিচ্ছে ধরেন,
এমন সময় আসামিতে উপস্থিত থাকে, তাহলে আসামির দেখে সে ভয় পাচ্ছে, তাহলে পুলিশের উপস্থিতিতে আসামিরে সরা রাখবে। তবে অবশ্যই উপস্থিত থাকবে কে? আসামি পক্ষের আইনজীবী। আইনজীবী যদি ভয় পায়। আচ্ছা, তারপরে দেখেন, শিশুর সাক্ষ্য গ্রহণের সময় বিরতির সুযোগ প্রদান করা, শিশুর বয়স পরিপক্কতার সহিত সামঞ্জস্যপূর্ণ দিন ও তারিখ শুনানির সময়সূচি নির্ধারণ করা। তারপরে যদি দেখেন, মামলার সাক্ষী ভিকটিম হিসেবে সাক্ষ্য প্রদানকালে, সাক্ষ্য প্রদানের পূর্বে ও পরে শিশুকে তার অভিভাবক সহ প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা। মানে শিশুদের সবসময় কি দিতে হবে? নিরাপত্তা প্রদান করতে হবে। শিশুর সর্বোত্তম স্বার্থ ও আসামির অধিকার বিবেচনায় আনিয়া আদালত যেরূপ বিবেচনা করিবে সেইরূপ অন্য কোন পদ্ধতি অবলম্বন করা। উপধারা 3-এ যাহা কিছুই থাকুক না কেন, আইনের সংস্পর্শে আসা শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনা করিয়া শিশুর সুরক্ষা নিশ্চিত করিবার জন্য শিশু আদালত পদ্ধতি নির্ধারণ পূর্বক বিকল্প পদ্ধতিতে বিরোধ মীমাংসার জন্য আদেশ প্রদান করিতে পারিবে। তো এখানে আমরা যেটা মনে রাখার প্রয়োজন সেটা হলো 54 ধারা। 54 ধারায় আছে ক্যামেরা ট্রায়াল। ট্রায়াল আমাদের একটু বিরতির পর আমরা 55 ধারা থেকে ইনশাল্লাহ শুরু করব। চলে আসি 7ম অধ্যায়, আইনগত প্রতিনিধিত্ব ও সহায়তা। এই অধ্যায়টা তেমন বেশি ইম্পর্টেন্ট না, তারপরে একটু পড়ি। দেখেন, আইনের সহিত সংঘাতে জড়িত শিশু এবং আইনের সংস্পর্শে আসা শিশুর পক্ষে আইনগত প্রতিনিধিত্ব ব্যতীত কোনো আদালত কোনো মামলার বিচার কার্য পরিচালনা করবেন না। এটার অর্থ হলো, মানে আইনের সংঘাতে জড়িত শিশু মানে তো অপরাধী, আর আইনের সংস্পর্শে আসা শিশুর পক্ষে আইনগত প্রতিনিধিত্ব ব্যতীত, মানে তাদের পক্ষে অবশ্যই উকিল থাকতে হবে, তাদের পক্ষে উকিল নিয়োগ ব্যতীত কোনো কার্য পরিচালনা করবে না। শিশু তাহার আইনগত প্রতিনিধিকে নিজের ভাষায় এবং ক্ষেত্রমতে ব্যাখ্যাকারীর সাহায্যে প্রয়োজনীয় মতামত প্রদান করিবার অধিকার সংরক্ষণ করিবে। তারপরে দেখেন, শিশুর পিতামাতা এবং তাহাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমতে বর্ধিত পরিবারের সদস্য কর্তৃক কোনো আইনজীবী নিয়োগ করা না হইলে, মানে কেউ যদি আইনজীবী নিয়োগ না করে, অথবা মাতা পিতা অথবা তাদের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক বা বর্ধিত পরিবারের সদস্য না থাকিলে, অথবা আইনজীবী নিয়োগের আর্থিক সামর্থ্য না থাকিলে, শিশু আদালত, জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি, ক্ষেত্রমতে সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত বা প্যানেলভুক্ত আইনজীবীগণের মধ্য হইতে একজন উপযুক্ত আইনজীবীকে মামলার কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করিবার লক্ষ্যে আইনগত সহায়তা প্রদান আইন 2000 এবং উহার অধীন প্রণীত বিধিমালা, প্রবিধানমালা, নীতিমালা অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবে। আইনগত সহায়তা প্রদান কমিটির একটা প্যানেল লয়ার আছে, জেলা কমিটি, তারপরে সুপ্রিম কোর্ট এর কারা কারা করে এরকম একজনকে দায়িত্ব দিবে এই রিলেটেড। যেরকম প্যানেল মেডিয়েটর থাকে, যে অমুকের কাজই হচ্ছে মধ্যস্থতা করা, কি এমন ভাবে আইনজীবী থাকে আর কি। তো আমরা চলে আসি আইনগত প্রতিনিধির উপস্থিতি। তাহলে এই বিধানটা অ্যাকচুয়ালি সিআরপিসির 340 ধারার মতো, ওই যে আত্মপক্ষ সমর্থনের, আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের অধিকার। আর বাংলাদেশ সংবিধানে আছে 33 অনুচ্ছেদ। তো ধারা 55 উপধারা 3-এর অধীন শিশুর পক্ষে নিযুক্ত আইনজীবীকে সংশ্লিষ্ট মামলায় সকল শুনানিতে অবশ্যই হাজির থাকতে হবে। দেখেন, আইনজীবীকে অবশ্যই কি থাকতে হবে? সকল শুনানিতে অবশ্যই হাজির থাকতে হবে। যুক্তিসঙ্গত কোনো কারণে তিনি মামলা পরিচালনা করতে অপারগ হইলে, তিনি যদি মামলা পরিচালনা করতে অপারগ হয়, উক্ত অপারগতার কারণ সহ বিষয়টি লিখিতভাবে যুক্তিসঙ্গত সময়ে তার প্রতিনিধি, শিশুর মাতা পিতা অথবা তাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক বা কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক, ক্ষেত্রমতে বর্ধিত পরিবারের সদস্য বা প্রবেশন কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট আদালতকে কি করবেন? অবহিত করবেন। মানে যদি আইনজীবী অপারগ হয় তাহলে অবশ্যই আদালতকে জানাইতে হবে যে তানভীর সাহেব আজকে বিজি, উনি বিশেষভাবে এক কাজে গেছে, আজকে উনি এই শিশুর পক্ষে অ্যাডভোকেসি করতে পারতেছে না। এটা অবশ্যই আইনজীবীরে জানাতে হবে।
তানভীর সাহেব বলবে যে আমার যে আজকে মামলা আছে আমি তো এটা ভুলে গিয়েছি, আমার তো মনে নেই। দেখেন, কোন আইনজীবী উপধারা 1-এর অধীন তাহার অপরগতার বিষয়টি আদালতকে অবহিত করলে উক্ত ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, নতুন আইনজীবী নিযুক্ত না না হওয়া পর্যন্ত মামলার শুনানি কি থাকবে, স্থগিত থাকবে। তবে শর্ত থাকে যে নতুন আইনজীবী নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা আইনগত সহায়তা কমিটি কোনো ক্রমেই 30 দিনের অতিরিক্ত সময় অতিক্রান্ত করিবে না। তাহলে কেউ যদি না করতে চায়, আর একজন আইনজীবী লাগবে, তারা ছাড়া কিন্তু কি হবে না, মানে, এবং তারে নিয়োগ করতে হবে 30 দিনের মধ্যে। একটা ব্যাকরণের বিষয় খেয়াল করুন না। ওটা সাধু ভাষায় তো নতুন, আর চলিত ভাষায় বলি নতুন। দেখেন, বুঝিয়াছেন? আচ্ছা, শিশুর আর কোর্ট কাছারিতে চলে গুরুচণ্ডালী দোষ, ওই জায়গায় সাধু চলিত মিশে একাকার। দেখেন, শিশুর পক্ষে শিশুর মাতা পিতা অথবা তাহাদের উভয়ের অবর্তমানে তত্ত্বাবধানকারী অভিভাবক অথবা কর্তৃপক্ষ অথবা আইনানুগ বা বৈধ অভিভাবক বা ক্ষেত্রমতে বর্ধিত পরিবারের সদস্য কর্তৃক আইনজীবী নিয়োগ করা হইলে সংশ্লিষ্ট আইনজীবীকে সংশ্লিষ্ট মামলার সকল শুনানিতে অবশ্যই হাজির থাকিতে হইবে। তবে শর্ত থাকে যে সংশ্লিষ্ট আইনজীবী প্রয়োজনে যুক্তিসঙ্গত কারণে শিশু আদালতের অনুমতি সাপেক্ষে মামলার শুনানি হইতে অব্যাহতি যাচিতে পারিবেন। যাচিতে পারবেন মানে অব্যাহতির অনুমতি নিতে পারবেন আর কি। আচ্ছা, অপর্যাপ্ত আইনগত প্রতিনিধিত্ব ও অসদাচরণ। শিশুর পক্ষে নিয়োগপ্রাপ্ত আইনজীবী যুক্তিসঙ্গত কারণ ব্যতীত বারংবার আদালতে অনুপস্থিত থাকে, তাই হলে শিশু টাকা দিচ্ছে না, আইনজীবী সাহেব যায় না কোর্টের কাছে, বা তিনি ব্যস্ত থাকেন, বা মামলা পরিচালনায় তাহার সুস্পষ্ট গাফিলতি পরিলক্ষিত হইলে শিশু আদালত তাহাকে উক্ত মামলা পরিচালনার দায়িত্ব হইতে অব্যাহতি প্রদান করিয়া বিষয়টি আন্ডারলাইন করেন অসদাচরণ গণ্যে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যানকে এবং ক্ষেত্রমতে বাংলাদেশ বার কাউন্সিল এবং সংশ্লিষ্ট আইনজীবী সমিতিকে নির্দেশনা প্রদান করিবে। তাহলে কারে কারে নির্দেশ দিচ্ছে? জেলা আইনজীবী, জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান হলো জেলা দায়রা জজ, উনি। এবং ক্ষেত্রমতে কারে? বাংলাদেশ বার কাউন্সিল, এবং কাকে? সংশ্লিষ্ট আইনজীবী সমিতিকে। এবং উক্তরূপ নির্দেশনার আলোকে গৃহীত ব্যবস্থা সম্পর্কে আদালতকে নির্দেশনা প্রদানের তারিখ হইতে 30 দিনের মধ্যে অবহিত করিবার বিষয়টি উল্লেখ করিবে। তাহলে এখানে যেটা ইম্পর্টেন্ট, এটা হলো অনেকটা ওই যে আমাদের সাক্ষ্য আইনে আছে না, যে কোনো আইনজীবীরা নিষেধ করার পরেও যদি প্রশ্ন করে, তাহলে সংশ্লিষ্ট হাইকোর্ট যে বা সে যে কর্তৃপক্ষের অধীন তার কাছে জানাবে। এখানে জানাচ্ছে হচ্ছে জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যানকে এবং ক্ষেত্রমতে বাংলাদেশ বার কাউন্সিল এবং সেই সাথে সাথে সংশ্লিষ্ট আইনজীবী সমিতি। সুরক্ষামূলক পদক্ষেপ। আইনের সংস্পর্শে আসা শিশু বা ক্ষেত্রমতে আইনের সহিত সংঘাতে জড়িত শিশুর ক্ষতির সম্ভাবনা রহিয়াছে বলিয়া প্রতীয়মান হইলে সংশ্লিষ্ট শিশুর তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ উক্ত শিশুর জন্য নিম্নবর্ণিত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করিবে, যথা সংশ্লিষ্ট শিশুর সহিত অভিযুক্ত ব্যক্তির সরাসরি সাক্ষাৎ পরিহার করা। সরাসরি সাক্ষাৎ কি করা? পরিহার করা, মানে ওনার সাথে যাতে সরাসরি কেউ সাক্ষাৎ করতে না পারে। পুলিশ বা অন্য সংস্থার মাধ্যমে সংশ্লিষ্ট শিশু নিরাপত্তার বিধান, উক্ত শিশু কোথায় অবস্থান করিতেছে তা গোপন রাখা। আদালত বা পুলিশের নিকট সংশ্লিষ্ট শিশুর বা প্রয়োজনে শিশুর পরিবারের সদস্যদের সকল পর্যায়ে যথোপযুক্ত নিরাপত্তার জন্য আবেদন করা। মানে শুধু যে শিশুর জন্য নিরাপত্তার বিধান সেটা না, শিশুর পরিবারের জন্য আবেদন করা যেতে পারে। আমরা আজকে এ পর্যন্তই পড়বো, আগামী দিনে আসেন, আগামী দিন 59 থেকে আমরা শুরু করব শিশুর 59 ধারা থেকে প্রত্যয়িত প্রতিষ্ঠান। তাহলে আজকে 35 থেকে শুরু করে 58 ধারা পর্যন্ত পড়লাম। এবং এখানে মেইন যে ইম্পর্টেন্ট যে ধারাগুলো, সেটা হচ্ছে যে ওই যে শাস্তির ধারা আসতেছি, আগামী দিনই হয়তো আমরা ওখানে যেতে পারবো। মোট 100টা ধারা আছে, তো আমাদের 35 থেকে 58 পর্যন্ত আজকে পড়া হলো আর কি। তো আগামী দিন কিন্তু পরীক্ষা বলে রাখলাম, এই যে 58 ধারা পর্যন্ত পড়বেন, এবং এমসিকিউ না কিন্তু, এক কথায় প্রশ্নেই থাকবে।
প্রশ্নেই থাকবে, ওখানে উত্তর লিখবেন। অনলাইন অফলাইনে যারা আছেন সবাইকে বলে দিন। না না, 1 থেকে 58 ধারা, 1 থেকে। এবং খুব বেশি মানে কঠিন না, ওই যেগুলা গোল দিছি ই করছি এইগুলা আপনি বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তো ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।